হ্যালো অ্যান্ড নমস্কার, আপনাদের স্বাগত ফ্লেক্সি স্ট্রং টক্স 2022-এর ফার্স্ট এপিসোডে। বন্ধুরা, আজকের আমাদের স্পেশাল গেস্ট হলেন ডক্টর রাহুল জৈন। ডক্টর রাহুল জৈন একজন MBBS, MD ইন্টারনাল মেডিসিন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডায়াবেটিস ফ্রম ক্যাডিয়াফ ইউনিভার্সিটি, UK। ওনার বাঁ হাঁটুতে একটা টিউমার হয় ও লিম্ব অ্যাম্পুটেশন হয় আর ক্র্যাচও জীবনের অংশ হয়ে যায়। তিনি নিজে যন্ত্রণা পেয়েছেন, তাই উনি জানেন একজন রোগী কি যন্ত্রণার মধ্যে দিয়ে যান। রোগী যদি হাসেন, উনিও খুশি হন। তাহলে বন্ধুরা, আমরা সবাই মিলে ওয়েলকাম জানাই ডক্টর রাহুল জৈনকে। নমস্কার, আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আর আজ আমরা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো লাইফস্টাইল অ্যান্ড ডায়াবেটিস। আমরা জানি লাইফস্টাইল একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে অনেক অসুখে, যেগুলো আমরা প্রতিদিন এই আধুনিক সমাজে ফেস করি। আমি শ্যাম স্টিলকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং সুন্দর একটা অনুষ্ঠানের জন্য, যেটা লাইফস্টাইল ডিজিজ আর ডায়াবেটিসের প্রভাব নিয়ে আমাদের আলোকিত করবে। তাই শুরু করার আগে একটু ছোট্ট করে জেনে নেওয়া যাক লাইফস্টাইল ডিজিজ আসলে কি। লাইফস্টাইল ডিজিজ হচ্ছে এমন কিছু অসুখ যাকে বলে নন কমিউনিকেবল ডিজিজ। আর নন কমিউনিকেবল ডিজিজ মানে যেটা ছোঁয়াচে রোগ নয়, যেটা মানে জেনেটিক মেকআপ আর পরিবেশের জটিল আদান প্রদানের মাধ্যমে যেটা হয়। আর ব্রডলি লাইফস্টাইল ডিজিজেস বা নন কমিউনিকেবল ডিজিজেস বা কমন লাইফস্টাইল ডিজিজেস যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো হলো টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটি, হাই ব্লাড প্রেশার, ইসকেমিক হার্ট ডিজিজ, যা থেকে হার্ট অ্যাটাক হতে পারে, সেরেব্রোভাস্কুলার ডিজিজেস, যেটা ডেকে আনে স্ট্রোকস, প্রাইমারি ইনফার্টিলিটি, ফ্যাটি লিভার ডিজিজ, হাই ব্লাড কোলেস্ট্রল লেভেলস, পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ। তো একটা বিশাল রেঞ্জ আছে এই নন কমিউনিকেবল বা লাইফস্টাইল ডিজিজের, আর আমরা এদের নিয়ে কথা বলবো, তবে ফোকাস থাকবে ডায়াবেটিসের ওপর। তো ডায়াবেটিস কেন জরুরি? ডায়াবেটিস এই জন্যই জরুরি কারণ এটা আমাদের সমাজের শারীরিক অবক্ষয়ের একটা অন্যতম কারণ, যার ফলে প্রচুর কার্ডিওভাস্কুলার মর্টালিটি হচ্ছে আমাদের সমাজে। প্রিম্যাচিওর ডেথস হচ্ছে, প্রচুর টাকা খরচ হয়, শুধু কোনো একজনের নয়, জনস্বাস্থ্যেরও। ডায়াবেটিসের জন্য প্রত্যেক বছর প্রচুর পরিশ্রম ব্যয় হয় এবং প্রচুর মানুষের শ্রমও যায়। এছাড়া ডায়াবেটিস ভীষণভাবে হার্ট অ্যাটাকস আর স্ট্রোক বাড়িয়ে তোলে এবং কিডনি ফেলিওর, যেটাও অ্যাডভান্স ডায়াবেটিক ডিজিজের একটি অঙ্গ। আসলে ডায়াবেটিস থেকে চোখের সমস্যাও হতে পারে, যা থেকে অন্ধত্ব হয় ঠিক করে চিকিৎসা না করালে। আর জেনারেলি পেশেন্টরা ধরে নেন যে আচ্ছা, আমার 15 বছর ধরে ডায়াবেটিস আছে, সেটা যতই খারাপ হোক না কেন, আমি যদি ব্লাড সুগার কন্ট্রোল করি তাহলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। আর ডায়াবেটিস হলো সেই অসুখ যেটাকে কি বলে, যার কোনো ক্ষতিপূরণ হয় না। তাই আমাদের জানা উচিত যে কিভাবে আমরা এটাকে আটকাতে পারি, আর কিভাবে যাদের দীর্ঘদিন ডায়াবেটিস আছে তাদের সমস্যাগুলোকে আমরা সহজ সমাধান দিতে পারি। এরপর ডায়াবেটিস আসলে কি সেটা নিয়ে যে মিথগুলো রয়েছে সেগুলো ভাঙা যাক। ডায়াবেটিস নিয়ে কিছু কমন মিথ হলো এটা শুধু জিনগত অসুখ। এটা আসলে আংশিক সত্য। আর তারপর যখন কাউকে ইনসুলিন নিতে বলা হয়, তিনি ভাবেন এবার সব শেষ হয়ে গেল, আমাকে ইনসুলিন নিতে হবে মানেই আমি আর কিছু করতে পারবো না, আমার কিডনি ফেল করবে, ইনসুলিন মানেই টাটা বাই বাই, আমি চললাম। এটা সত্য নয়। আবার অনেকে আছেন যারা বিশ্বাস করেন এক্সারসাইজ আর ডায়েটে থাকলেই ডায়াবেটিসের জন্য যথেষ্ট, কিন্তু এটাও আংশিক সত্য। আসলে এক্সারসাইজ আর ডায়েট খুব গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট এগুলো ডায়াবেটিসের ফাউন্ডেশন, কিন্তু এটাই একমাত্র বা সর্বশেষ উপায় নয় ডায়াবেটিসের ক্ষেত্রে। এই ডায়াবেটিসের জন্যে আরও অনেক কিছু আপনাকে করতে হবে, যার মধ্যে ব্লাড সুগার কন্ট্রোল,
ব্লাড প্রেশার কন্ট্রোল, কোলেস্ট্রল কন্ট্রোল, আর আপনার ডাক্তার যা যা বলছেন আপনার ডায়াবেটিস ট্রিট করার জন্য, আর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনস যেমন ব্লাড প্রেশারের কথা বললাম, হাই কোলেস্ট্রল লেভেলের কথাও বললাম, আমি কিডনি ফেলিয়ারের কথাও বললাম। যাই হোক, আপনাকে ওষুধ খেতেই হবে যাতে আপনি এটা আটকাতে পারেন এবং টাইপ 2 ডায়াবেটিসের জটিলতাগুলো এড়াতে পারেন। আর একটা ভুল ধারণা আছে যে যদি ব্লাড সুগার কন্ট্রোল করা যায় তাহলে আর ডায়াবেটিস থাকবে না। এটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়, কারণ একটু পরে আলোচনায় জানা যাবে যে ব্লাড সুগার কন্ট্রোল ডায়াবেটিসের মতন জটিল রোগ মোকাবিলার শুধুমাত্র একটা দিক। ডায়াবেটিসের অনেকগুলো দিক আছে, আমাদের শরীরের সমস্ত অর্গানকে ইনভলভ করে। আর তাই জন্যেই আমাদের টাইপ 2 ডায়াবেটিসের যে নানান জটিল বিষয়গুলো রয়েছে সেই সবগুলো বিষয়কে খুব ভালো করে নজর দেওয়া উচিত। সো এটা খুব ইন্টারেস্টিং একটা পিকচার, যেটা আমি অনেক বক্তৃতাতেই দেখাই। আমি কমন সয়েলের কথা বলি। এই কমন সয়েলের মানে হলো, আসলে আপনি যদি একটা গাছকে দেখেন, তাকে পরীক্ষা করলে দেখবেন কিভাবে একটা গাছ বেড়ে ওঠে। উর্বর মাটি থাকতেই হবে। আসলে এই গাছটির মানে এই চারা গাছটির কি লাগে একটা বড় বট গাছে পরিণত হতে গেলে? প্রথমেই একটা উর্বর মাটি লাগে যেটাতে সেই গাছটি বৃদ্ধি পায়। তারপর জল লাগবে, সূর্যালোক লাগবে। আর এই গাছটি একবার বড় হতে শুরু করলে কেমন দেখতে হয়? তার একটা মোটা কাণ্ড থাকে, অনেক পাতা থাকে, এর অনেক ফুল, অনেক কুঁড়ি আর ফল থাকে। এই গাছের পুরো জিনিসটা হচ্ছে অনেকটা টাইপ 2 ডায়াবেটিসের মতো। এবার এই কমন সয়েলের কনসেপ্টের কথা বললে, মানে উর্বর মাটি যেমন গাছকে বাড়তে সাহায্য করে, সেরকমই ডায়াবেটিসের অপবিত্র গাছকে বাড়তে কে সাহায্য করে? এটার উত্তর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স কি? বেসিক্যালি ইনসুলিন শরীরের খুব ইম্পর্ট্যান্ট একটা হরমোন। এটা শুধু ব্লাড সুগারই কন্ট্রোল করে না, এটা শরীরের সেলুলার গ্রোথকেও কন্ট্রোল করে আমাদের শরীরের বিভিন্ন টিস্যুর ক্ষেত্রে। আসলে এটা ঠিক না থাকলে শরীরে অনেক রকম সমস্যা হয়। এর জন্য হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, এটা শরীরের আর্টারিগুলোকেও স্টিফ করে দেয়। আসলে এটা ওবেসিটির কারণ, ফ্যাটি লিভারের কারণ। ফ্যাটি লিভার থেকে আবার সিরোসিস অফ লিভারও হতে পারে। সহজ করে বলতে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স হলো কাণ্ড বা মাটি যেটা ডায়াবেটিসের গাছকে বাড়তে সাহায্য করে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স। আর যখন এই গাছ বড় হয়ে ছড়িয়ে পড়ে, মানে বড় বটগাছ হয়ে ওঠে, কাণ্ডটা হয়তো ডায়াবেটিসই থাকলো, কিন্তু যেটা বাইরে থেকে দেখা যায়, কিন্তু ডায়াবেটিসের নানা দিকগুলো হয়ে ওঠে ফুল, কুঁড়ি, ফল, পাতা, শাখা প্রশাখা, মানে যে অসুখগুলো ডায়াবেটিসের সঙ্গে কমপ্লিমেন্টারি হয়ে আসে ডায়াবেটিসের ক্ষেত্রেই দেখা যায়। যেমন হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল লেভেলস বা হাই লিপিড লেভেলস, ফ্যাটি লিভার যেটা পরবর্তীতে সিরোসিস অফ লিভার নিয়ে আসে, এছাড়াও মহিলাদের মধ্যে বন্ধ্যাত্ব নিয়ে আসে যা পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ, স্ট্রোক, কিডনি ফেলিয়ার, ব্লাইন্ডনেস, নার্ভ প্রবলেমস এবং অনেকগুলো জটিলতা, যেগুলো টাইপ 2 ডায়াবেটিসের একেবারে ইউনিক সিনড্রোম। আর এই কমন সয়েলের কনসেপ্টটা আমি সব অ্যাওয়ারনেস প্রোগ্রামে বলি যখন আমি নানা ধরনের মানুষের সঙ্গে দেখা করি, আর বোঝানোর চেষ্টা করি এটা শুধু ব্যক্তি সমস্যা নয়, এটা একটা সামাজিক সমস্যা। তো মানুষ এসে আমায় জিজ্ঞেস করে আমার বাবা ডায়াবেটিক বা আমার মায়ের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, আমারও কি তাই হবে? আসলে উত্তরটা এত সহজ নয় বন্ধু। আমি তখন জিন আর লাইফস্টাইলের এই জটিল সম্পর্কটাকে আমি আচারের শিশির সঙ্গে তুলনা করি, লেবুর আচার। আসলে ছোটবেলায় আমি একটা স্মল 3 BHK ফ্ল্যাটে থাকতাম, আর সেখানে আমার মা সুস্বাদু আচার বানাতেন। আমের আচার, লেবুর আচার, নুন, লঙ্কা, তেল, মশলা,
কখনো লেবুর টুকরো বা কখনো আমের টুকরো, আর এছাড়া আরও অনেক কিছু কাচের শিশিতে ভরে মা ভালো করে সিল করে দিতেন যাতে জল না ঢুকতে পারে, তারপর রোদে দিয়ে দিতেন। এরপর দিনের সময় অনুযায়ী সেটা নানান জায়গায় রাখতেন, মানে সকালের দিকে জানলার থেকে ওটা একটু দূরে রাখা হতো যাতে করে সূর্যের ব্যাকা আলো না এসে পড়ে। আর দিন যত এগোতে থাকতো তখন ওই শিশিটাকে আরও বেশি করে জানলার কাছে সরানো হতো। তার কারণ হচ্ছে যে দিন বাড়ার সাথে সাথে সূর্য মাথার ওপর উঠত। তাই এই লাইফস্টাইল ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজ হলো একটা জটিল ইন্টারপ্লে, যারে কি আছে সেটা, মানে আমরা যেটাকে জিন বলি। আমাদের দাদু ঠাকুমা, বাবা মা, এদের থেকে পাওয়া জিন নিয়েই আপাতত আমাদের খুশি থাকতে হবে। দেখুন, আপনি যদি আপনার পরিবারের পুরনো সাদা কালো ছবির বাক্সটা বের করেন, আপনার ছোটবেলার ছবিগুলোকে ভালো করে দেখেন আর আপনার দাদুর ছবিগুলোর সঙ্গে কম্পেয়ার করেন, দেখবেন আপনার নাকটা অনেকটা আপনার ঠাকুমার মতন বা কানগুলো দাদুর মতন। আর কখনো কখনো একই পরিবারের 3 পুরুষের ছবিগুলো দেখলে আপনি গুলিয়ে ফেলতে পারেন যে কোনটা বাবা, কোনটা ছেলে আর কোনটা দাদু। এর কারণ জিন। দিস ইজ এ হার্মেটিক্যালি সিল্ড কন্টেনার যার মধ্যে আমাদের জেনেটিক মেটেরিয়াল থাকে, আর এছাড়া বডিলি অর্গান ফাংশন থাকে। কিন্তু জিনই আমাদের একমাত্র কিংবা সর্বশেষ কথা নয়। আমরা আমাদের জিন বদলাতে পারি না, কিন্তু তার আশেপাশে পরিবেশ বদলাতে পারি। এখন পরিবেশ মানে কি? আমরা এটা বদলাতে পারি যে শিশিটা আমরা জানলার কাছে রাখবো নাকি দূরে রাখবো। এর মানেটা হলো, যদি আপনি জানলার কাছে আচারের শিশিটা রাখেন, চান্স থাকবে যে আপনার আচারটি তাড়াতাড়ি তৈরি হবে। সূর্যের আলো থেকে এটাকে দূরে রাখলে এটা তৈরি হতে অনেক সময় লেগে যাবে। তাই যার অর্থ দাঁড়াচ্ছে যে লাইফস্টাইল ডিজিজকে আটকানো কিংবা দূরে রাখার উপায় আছে। আপনার কাছে এই হার্মেটিক্যালি সিল জার আপনার জিন হিসেবে আছে। আপনার বাবা যদি কাপুর খানদানের হয়, দেন আপনি রণবীর কাপুর হতে পারেন, এটা জেনেটিক লটারি। আর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমও করতে পারেন। কিন্তু তা যদি না হয়, যদি জেনেটিক লটারি না থাকে, তাহলে অন্য কেউ হবেন, সাধারণ দেখতে হবেন আমার মতো। তো এই জেনেটিক লটারি বদলাতে পারবেন না। যেটা বদলাতে পারবেন সেটা হলো কত ঘন ঘন আপনি এক্সারসাইজ করবেন আর আপনার পরিবেশটা বদলাবেন। সময়ে আপনি এক্সারসাইজ করবেন কিনা বা আপনার ওজন বাড়াবেন কিনা, আপনি কতটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবেন, কতটা সিম্পল কার্বোহাইড্রেট খাবেন, কতটা তেল কম খাবেন, মদ্যপান করবেন নাকি চা খাবেন, স্মোক করবেন বা তামাক জাতীয় দ্রব্য সেবন করবেন, পরিবেশ বদলালে অনেক লাইফস্টাইল ডিজিজকে দূরে রাখা যায়। পরিবেশ বদলানো মানে আমি কি বলছি? পরিবেশে কি কি স্বাস্থ্যকর পরিবর্তন আপনি আনতে পারবেন? সিগারেট ছাড়তে পারেন, তামাক জাতীয় দ্রব্য ছাড়তে পারেন, যতটা সম্ভব কম মদ খান, এক্সারসাইজ, শরীরকে সচল রাখুন, সারাক্ষণ বসে থাকবেন না প্লিজ। আজকালকার ছেলেমেয়েরা, এই জেনারেশন তো চেয়ারে বসে টাইপ করেই কাটিয়ে দিল। এটা কিন্তু আপনার শরীরের মেটাবলিজমের জন্যে একেবারেই ভালো নয়। যদি আপনার জিনে ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা থাকে, তার মানে আপনি তাড়াতাড়ি আচারটির মতন তৈরি হয়ে যাবেন বা ডায়াবেটিক হবেন। আচ্ছা, এবার একটু ইম্যাজিন করুন, এই যে রণবীর কাপুরের যে উদাহরণটা আমি আপনাদের দিলাম, ওকে, তো ও যদি অ্যাক্টিংয়ে কোনো এফর্ট না দিত, সারাদিন ঘরে বসে থাকতো, আপনার কি মনে হয় একজন সফল অভিনেতা হতে পারত? হয়তো না। তাই প্রপার জিন থাকলেও নিজেকে পরিশ্রম করতেই হবে। এবার আপনি আপনার জীবনে ভালো চেঞ্জও আনতে পারেন, যাতে আপনার জীবন আরও ভালো হতে পারে। এটাই হচ্ছে লেবুর আচারের সেই উদাহরণ যেটা বোঝায় জিন আর পরিবেশের কমপ্লেক্স ইন্টারপ্লে। একটা খুব সুন্দর কবিতা পড়েছিলাম, ইন্সপিরেশনাল প্রেয়ারও বলতে পারেন। এই আলোচনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কবিতাটা অনেকটা এরকম, আই কোট, ইটস আ পোয়েম বাই দ্য অ্যালকোহলিক্স অ্যানোনিমাস অ্যান্ড দে সে, ঈশ্বর, আমরা যা পরিবর্তন করতে পারি সেটা করার সাহস দাও, যা আমাদের হাতে নেই সেটা মেনে নেওয়ার শক্তি দাও,
আর এই দুটোর মধ্যে পার্থক্য বোঝার বুদ্ধি দাও। অনেক কিছুই আপনি চেঞ্জ করতে পারেন। প্লিজ নিজের জন্য পজিটিভ চেঞ্জ আনুন। প্লিজ আপনার পরিবেশের জন্য পজিটিভ চেঞ্জ আনুন। কিছু জিনিস আপনি কখনোই বদলাতে পারবেন না, যেমন আপনার নাক কান কসমেটিক সার্জারি করেও পারবেন না, ওটা তো কসমেটিক। আপনার অন্তরের জিনটি কিন্তু একই থাকবে। আর আপনার নিজের বুদ্ধি খাটিয়ে আপনাকে বুঝতে হবে দুটোর মধ্যে ফারাক কি। সব কিছু গুছিয়ে বলতে গেলে অনেক জিনিস আছে যেগুলো আপনি ভালোর জন্য বদলাতে পারেন। চলুন তাহলে সেটাই করা যাক। বুদ্ধিমানের মতো যেগুলো আমাদের হাতের মধ্যে আছে সেগুলো বদলে ফেলি, আর যেগুলো আমাদের হাতে নেই সেগুলোকে মেনে নেওয়ার আমরা বুদ্ধিটাও রাখি। তো ছোট্ট করে বলতে গেলে এটাই হলো লাইফস্টাইল আর ডিজিজের মধ্যে ইন্টারপ্লে বা জটিল সম্পর্ক। আর আশা করব দর্শকরা উপকৃত হবে। এবার ছবিটায় দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর সাধ্যা বা সাপার। আসলে মিথ্যে বলে লাভ নেই, আমি এটার খুব বড় ভক্ত। এই টিপিক্যাল কলা পাতায় বসে ভাত খাওয়ার, এই রাইস মিলের এই খাবারটা আমি এটা অনেকবার খেয়েছি পন্ডিচেরি ঘুরতে গিয়ে এবং সাউথের আরও অনেক জায়গায়। এটা আসলে যাকে বলে মেন কোর্স মানে হচ্ছে ভাত। ওই টেস্টি হোয়াইট স্টিকি রাইস যেটা পন্ডিচেরি বা তামিলনাড়ুর অনেক জায়গায় পাওয়া যায়। সো এর সাথে অনেক কিছু ছোট ছোট জিনিস থাকে, যেমন পাঁপড় থাকে, বানানা থাকে, নিড়মুড় থাকে, কারাকোরাম থাকে। এই মিলটা দারুণ সুস্বাদু। সো আমার কথা বিশ্বাস করুন, ডায়াবেটিসও অনেকটাই মিলের মতনই। মেন কোর্স হলো হাই ব্লাড সুগার। সবাই হাই ব্লাড সুগার নিয়েই কথা বলে। উই অল নো। আপনি যদি ক্লাস 4-এর বাচ্চাকেও জিজ্ঞেস করেন যে ডায়াবেটিস কি, বলবে হ্যাঁ আমি জানি ডায়াবেটিস হয় হাই ব্লাড সুগারের জন্যে। কিন্তু সমস্যা হচ্ছে বড়রাও শুধুমাত্র হাই ব্লাড সুগারের কথাই বলে। ওটা তো মেন কোর্স। ওটাও জরুরি, কারণ ডায়াবেটিসের যা চারিত্রিক বৈশিষ্ট্য আছে ওটা তার মধ্যে অন্যতম, কিন্তু এছাড়াও আরও অনেক কিছু আছে। ওই মিলে যেমন রসম আছে, সাম্বার আছে, কারাকোরাম আছে। তাই এগুলো হলো বিউটিফুল সাধ্যা যেটা আমরা খাই, তার মেন অ্যাক্টর। কিন্তু এছাড়াও অনেক কিছু আছে ডায়াবেটিসের সঙ্গে। ছোট ছোট ডিশগুলো আর কি, হাই ব্লাড প্রেশারের সঙ্গে আসে হাই কোলেস্ট্রল। হাই কোলেস্ট্রল হলেও তার সঙ্গে আসে হাই ব্লাড প্রেশার। আর আবার কিছুটা রেটিনোপ্যাথিও থাকে, রেটিনাল ড্যামেজ, কিছুটা নার্ভেরও ক্ষতি, কিছুটা ওজন বৃদ্ধি, কিছুটা ফ্যাটি লিভার এনজাইম বৃদ্ধি, আর কিছুটা ক্রিয়েটিনিনের বৃদ্ধি। এই সমস্ত কিছু মিলিয়েই একটা মিল তৈরি হয় যাকে আমরা বলি ডায়াবেটিস। এবার সবার প্লেট তো যখন আপনি মাটিতে বসে কলা পাতায় খান, সবার প্লেট তো এক হয় না। কে কতটা খায় তার ওপর তার ভাতের পরিমাণ নির্ভর করে। তাই এটা বদলাতে থাকে। আর সেই জন্যই এটা বোঝা খুব জরুরি যে ডায়াবেটিস একা নয়, অনেক কিছু নিয়ে আসে। আর সেই জন্যই ডায়াবেটিসের সব দিকগুলোকেই কন্ট্রোল করা উচিত। আর আমি কমন সয়েলের কথা আগেই বলেছি। এবার আমি বলবো প্যাকেজ ডিল, যাকে বলে সেট মিল বা বাই 1 get 5 ফ্রি এর কথা। আর আমি আপনাদের এটা বলতে চাই, তাই আমার আজকের কথাগুলো শুনে আপনি অন্তত এটা বুঝুন যে ডায়াবেটিস শুধুমাত্র সিঙ্গেল অসুখ নয়। এর একটাই দিক নেই, এর অনেকগুলো দিক আছে। লাইক আমির খান, দিল চাহতা হ্যায় একরকম, দাঙ্গালে আর একরকম। দে ডোন্ট লুক দ্য সেম। কিন্তু কে কীরকম হবে সেটার ওপর ডায়াবেটিসের প্রভাবগুলো নির্ভর করতে পারে। কারুর হার্ট অ্যাটাক হলে তাকে আমরা বলি ও তো হার্ট পেশেন্ট, আর আমরা কার্ডিওলজিস্টের কাছে পাঠিয়ে দিই। কারুর যদি কিডনির অসুখ থাকে তাকে আমরা নেফ্রোলজিস্টের কাছে পাঠিয়ে দিই, বলি যাও তোমার ডায়ালিসিস করো। এটা কিন্তু ঠিক না। আপনাকে টার্গেট করে অসুখ সারিয়ে ডায়াবেটিসের সমস্ত দিকগুলোকে সম্পূর্ণভাবে পরীক্ষাও করতে হবে। তাই সকল দর্শকদের কাছে আমি একটাই মেসেজ দিতে চাইব, আপনারা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করাবেন। সো এটা খুব সিম্পল। আমি বলেছি কেন সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন এত জরুরি, আর আপনাকে জানতে হবে যে কি করা উচিত আর কি করা উচিত নয়। ডায়াবেটিস অ্যান্ড লাইফস্টাইল, আমি আগেও বললাম যে ফার্মাকোথেরাপি বা মেডিকেশনস, কিন্তু আপনাকে ইন কোলাবোরেশন করতে হবে।
আপনার ডাক্তারের সঙ্গে, আপনার ফিজিশিয়ানের সঙ্গে, যারা আপনার বন্ধুর মতো। এটা খুবই জরুরি। আমি কমপ্লিকেশনের কথা বলেছি, নার্ভ কমপ্লিকেশনস, রেটিনা কমপ্লিকেশনস, এমনকি কিডনি কমপ্লিকেশনের কথাও বলেছি। জানেন তো, এই ইন্ডিয়ান ফোকলোরে আমরা কখনোই বলি না গোবিন্দ, মানে আমরা কখনো ভগবান শ্রীকৃষ্ণকে একা দেখি না। কখনো রাধাজির সাথে দেখি, কখনো তিনি গোপীদের সঙ্গে রয়েছেন বৃন্দাবনে। আমরা কখনো শ্রীকৃষ্ণকে রাধাকৃষ্ণ বলি, তার আরও বিভিন্ন নাম আছে। তাকে আমরা সবসময় হয় রাধাকৃষ্ণ নয় গোপীকৃষ্ণই বলে থাকি, তাই না? বা দেখাই বা কল্পনা করি তার বন্ধু সুদামাজির সাথে। তাই আমাদেরও এটা বোঝা খুব দরকার যে ডায়াবেটিসেরও অনেক বন্ধু আছে, প্রচুর প্রচুর সঙ্গী আছে যারা এই অসুখটার সাথে আসে। সেগুলোর কথা তো আপনাদের সবাইকে বললাম। আর সেই জন্যে ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের জানা উচিত যে এর সাথে আরও অনেক অসুখ আসতে পারে। কি কি জটিলতা হতে পারে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন। আর সেই জন্যেই ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের জানা উচিত যে এর সাথে আরও অনেক অসুখ আসতে পারে। যেসব জটিলতা হতে পারে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন। আর এই জন্যেই ডায়াবেটিস নিয়ে পড়াশোনাটা থাকা দরকার। তাহলে সেই মতো আমরা তৈরি থাকতে পারবো, আটকাতে পারবো কি কি জটিলতা হতে পারে আর কি প্রেসক্রিপশন দরকার। স্কিল আর নলেজ আর অ্যাটিটিউড থাকলে আপনি দক্ষতার সাথে কোনো সমস্যা হলে মোকাবিলা করতে পারবেন, যদি সেই সময় ডাক্তারবাবু উপস্থিত নাও থাকেন। বাট টু বি ফোরওয়ার্নড ইজ টু বি ফোরআর্মড, আমরা সবসময় বলি, আর আমাদের জানাও খুব জরুরি। এছাড়াও আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো ডানিং ক্রুগের এফেক্ট, মানে গুগল ইনফরমেশনের থেকে সাবধানতা। মানুষ ইনফরমেশনের জন্য এত আনরিলায়েবল সোর্সের ওপর নির্ভর করে, তারপর প্রিন্ট আউট নিয়ে চলে আসে আর বলে যে আমি এই ওষুধটা খাবো না বা ওই ওষুধটা খাবো না, এটার এই সাইড এফেক্ট আছে বা ওই সাইড এফেক্ট আছে। আর যেসব মানুষ যারা এই ফিল্ডে কাজ করে চলেছেন, মানে ডায়াবেটিস বা কার্ডিওলজি বা নেফ্রোলজিতে 15, 20, 30 বছর ধরে, তারা হঠাৎ ভাবতে বসে নাকি আমি কি তাহলে এখন সময় নষ্ট করছি? একটা কথা মনে রাখবেন, 5 মিনিট গুগল করে আপনি সব ইনফরমেশন পেতে পারেন না। আপনার চাই পারকুইজিট স্কিল, ডেডিকেশন আর এক্সপিরিয়েন্স ডায়াবেটিসের মতো মাল্টিফেসেটেড ডিজিজ ট্রিট করার। মানে আমি যেমনটা বলেছিলাম, ডায়েট খুব ইম্পর্ট্যান্ট, ফার্মাকোথেরাপি বা ট্রিটমেন্টও জরুরি, যেটা ইনসুলিন হোক বা ট্যাবলেটস। লাইফস্টাইল মডিফিকেশন ডায়াবেটিসকে ম্যানেজ করার অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। আর শুধু ডায়াবেটিসই নয়, অন্য লাইফস্টাইল ডিজিজে এর ভূমিকা প্রয়োজনীয়। মনে রাখবেন, সব কিছু কিন্তু একসাথে করতে হবে, না হলে কিন্তু কোনো লাভই নেই। আপনার ডাক্তারের সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে। জানেন তো, ডাক্তার আর পেশেন্ট হচ্ছে একে অপরের ব্যাডমিন্টন খেলার সাথীর মতো। ওরাও যেমন খেলবে, আপনাকেও সার্ভ করতে হবে। একা ব্যাডমিন্টন খেলা যায় না, এটা সিঙ্গেল স্পোর্ট নয়। সেরকমই ডাক্তারকেও আপনাকে সময় দিতে হবে, এফর্ট দিতে হবে, আপনার কথা ভাবতে হবে, এমপ্যাথি থাকতে হবে। আর পেশেন্টদের কি করতে হবে? ডাক্তারের কথা শুনে চলতে হবে, সময় মতো এক্সারসাইজ করতে হবে, তামাক এবং জাঙ্ক ফুড থেকে বিরত থাকতে হবে। মদ, ভাজাভুজি, পিৎজা, বার্গার এইসব খেলে চলবে না। আর এই যে মোবাইলে অ্যাপ আছে এখন, বাটন প্রেস করলেই অর্ডার করা যায়। মাঝরাতেও বিরিয়ানি পাওয়া যায়, মানে আমি তো শুনেছি রাত 12টাতেও আপনি অর্ডার করতে পারেন। সো আমি যদি ভুল না করি, কোনো একটা ফুড অ্যাপ রিসার্চে বলেছিল বিরিয়ানি হচ্ছে দ্য মোস্ট অর্ডার্ড ফুড অনলাইন। ভাবুন তো দেশটা কেমন হবে যদি সবাই প্রধান খাদ্য হিসেবে পিৎজা, বার্গার, সিঙ্গারা আর বিরিয়ানি খেতে শুরু করে। আর একটা প্রবলেম আমি যেটা ফেস করি সেটা হলো যে আপনারা কেন বাড়ি থেকে খাবার ক্যারি করেন না? আমি তো করি, আমি তো ভালো ছেলের মতন খাবার নিয়ে যাই, তাতে তো কোনো অসুবিধা হয় না। দেখুন, আমার টিফিনে সাধারণত রুটিই থাকে, অসাধারণ কিছু নয়। আমি তো গরিব মানুষ, রুটি, একটু সবজি, একটু স্যালাড আর ফল। আপনারা কেন করেন না? সেভ মানি, প্লিজ ক্যারি ইয়োর ফুড। আর আমি একদম শিওর যে এতে ডাক্তার খুশি হবেন, আপনার ব্লাড সুগার লেভেল খুশি হবে, আর আপনার কোলেস্টেরলও খুশি হবে।
তো ছোট করে বললে, ডাক্তারবাবু যেমন বলছেন ঠিক তেমনটাই করুন। আর আপনাদের বোর করব না, আমি আমার কথা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আমাকে ধৈর্য ধরে শোনার জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বছর ভালো কাটুক। জয় হিন্দ, বন্দে মাতরম। ডক্টর জেন, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানলাম কি কি থেকে লাইফস্টাইল ডিজিজ হয় এবং কিভাবে আমরা সেটাকে আটকাতে পারি আর কিভাবে কন্ট্রোল করতে পারি। শুরুতেই আমি জানতে চাইব যে লাইফস্টাইল ডিজিজের লাইফস্টাইলে কত বড় ভূমিকা রয়েছে। দেখুন, লাইফস্টাইল হচ্ছে প্রতিদিন 24 ঘন্টা আপনি কিভাবে লাইফ লিড করছেন, আপনি কিভাবে শোন, ওঠেন, জাগেন, বসেন, এর ওপরেই সব কিছু নির্ভর করে। ধরুন আপনি সারাদিন একটাই চেয়ারে বসে আর কম্পিউটারে কাজ করে চলেছেন, তাহলে অবভিয়াসলি আপনার ওজন তো বাড়বেই। দেখুন লকডাউনে কি হলো, বাচ্চাদের কি হলো, স্কুলে যে বাচ্চারা খেলাধুলো করতো নানা রকমের, কেউ ফুটবল খেলতো, কেউ ক্রিকেট খেলতো, ওদের কি হলো, ওদের ওজন বাড়তে শুরু করলো। লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেখানে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ হবে, সঙ্গে সঙ্গে আপনার মেটাবলিক রিস্ক ফ্যাক্টরস চলে আসতে শুরু করে, আপনার কোলেস্ট্রল বাড়তে শুরু করে, ট্রাইগ্লিসারাইড বাড়তে শুরু করে, ব্লাড প্রেশারের ক্ষেত্রে আপনার আর্টারিগুলো শক্ত হতে থাকে। আর আপনি যদি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হন, তাহলে একদিক থেকে মানসিক ক্লান্তিও চলে আসে, যাকে স্ট্রেসিং স্ট্রেন বলে, সেটাও চলে আসে। যারা রেগুলার এক্সারসাইজ করেন, মর্নিং ওয়াক বা জিম বা কিছু একটা করেন, দেখা যায় যে তাদের মেন্টাল স্ট্রেস লেভেল কম হয়, কারণ আমাদের শরীরে কিছু কেমিক্যাল বেরোয় যাকে বলে এন্ডরফিন। আমরা যখন এক্সারসাইজ করি তখন এটা বেরোয়। এগুলো হচ্ছে ফিল গুড হরমোন। যারা এক্সারসাইজ করেন দেখা গেছে তাদের ঘুমও ভালো হয়, আর একটা জেনারেল মাসল টোন, ফিজিক্যাল কন্ডিশনিং ভালো হয় যারা এক্সারসাইজ করেন না তাদের তুলনায়। তাহলে দেখা যাচ্ছে লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা তো জানেন এই আধুনিক জীবনে মানুষ প্রত্যেক উইকেন্ডেই প্রায় ঘুরছে, পাবে যাচ্ছে, আর তারপর তারা 6-7 পেগ মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর তারপর বলছে আমার ফুসফুসে সমস্যা হচ্ছে। এবার ডাক্তার কি করবেন? আপনি নিজের হাতে শেষ করছেন। আমি বলি যে শরীর হলো একটা মন্দিরের মতন, সেখানে যদি নোংরা জমাতে থাকেন তাহলে সেটা তো অটোমেটিক্যালি খারাপ হয়েই যাবে। আমরা আসলে সবসময় মজা করে একটা কথা বলি যে জিভে লাগাম দিন। আপনি কি খাচ্ছেন, কি টেস্ট করছেন, কি বলছেন, সব কিছুর ওপরেই একটা কন্ট্রোল রাখুন, কারণ জিভ হচ্ছে শরীরের অত্যন্ত বিপজ্জনক অর্গান। আমার মতে এটা শরীরের সবচেয়ে ডেঞ্জারাস অর্গান, কারণ এটা সবসময় আনহেলদি খেতে চায়, আনহেলদি ফুড টেস্ট করতে চায়, মানে ভাজাভুজি আর কি। কার না ভালো লাগে, আমারও লাগে, কিন্তু আমি খাই না। আর যদিও বা খাই তাহলে খুব কম আর মডারেশনে খাই। আর আমি যেটা বললাম পরিবেশ আর জিনের ইন্টারপ্লে, সত্যি কথা বলতে গেলে ওটা খুবই ইম্পর্ট্যান্ট। কি করে আমরা নিজেকে মোটিভেট করতে পারি? অবভিয়াসলি ডায়াবেটিস থাকলে তো ভাবতেই হবে যে এটাকে কি করে কন্ট্রোল করতে হবে, কিন্তু এছাড়া কেউ মানসিকভাবে কি প্রস্তুতি নিতে পারে যাতে প্রতিদিন অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন 150 মিনিট সপ্তাহে মিনিমাম একটা এক্সারসাইজ করতে পারে? দেখুন, মোটিভেশন এমন একটা জিনিস অটোমেটিক্যালি আসে, কিছুদিন করলেই এটা নিজে থেকেই আপনার জীবনের অংশ হবে। যেমন সকালে উঠে আমরা চা খাই, ওটা জীবনের অংশ, লাইফস্টাইল, অভ্যেস। কিছু সপ্তাহ মাস পর এটা আপনারও অংশ হয়ে যাবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন কি, এই যে ইনভেস্টমেন্ট, হেলথি ইনভেস্টমেন্ট মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, মানে 15 বছর ধরে পয়সা জমান, ইনভেস্টমেন্ট ইন হেলথও তাই। 15 বছর আপনি ব্যাংক থেকে তুলতেই পারবেন না, কিন্তু যখন সেটা ম্যাচিওর হয় তো আপনার যে ইনকাম ট্যাক্সের লোক আছে তারা ওটার ওপরে কোনো ট্যাক্স লাগাতে পারবে না। আর এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, আর এই লং টার্ম ইনভেস্টমেন্ট আপনাকে চালিয়ে যেতে হবে। ধরে নিন আপনি একদিন চান যে আপনার ঘরের বাইরে একটা অনেক বড় বটগাছ হোক, একদিনে 100 লিটার জল দেবেন, তারপর 1 বছর জলই দেবেন না, এইভাবে হয় না, রোজ জল দিতে হবে। বিশেষ করে যখন একদম ছোট চারা অবস্থায়, তাতে অল্প 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 করে জল দিয়ে, অল্প করে সার দিতে হবে, অল্প করে ফার্টিলাইজার আপনাকে প্রতিদিনই অল্প অল্প করে দিতে থাকতে হবে। তারপর এমন একটা সময় আসে যে তার শেকড় এত মজবুত হয়ে যায় যে সেটা নিজেই প্রতিষ্ঠিত হয়ে যায়, আর আলাদা করে কিছু করতে হয় না, ওটা আপনার অভ্যেস হয়ে যায়।
সবসময় এভাবে মনে রাখবেন, একটা চারা গাছ তাকে কয়েক সপ্তাহ জল দিতে হবে, কয়েক মাসও। একবার শিকড় গজিয়ে গেলে আর কিছুই করতে হবে না। ইট বিকামস এ পার্ট অফ ইউর সিস্টেম। যেমন আমরা চা খাই বা সকালে কাগজ পড়ি, সেভাবেই এটা আপনার সিস্টেমের পার্ট হয়ে যায়। রাইট, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। পরের প্রশ্ন করেছেন আনন্দ শর্মা। উনি বলছেন, দীর্ঘদিন ধরে ওষুধ খেলে সেটা কি অর্গানকে ড্যামেজ করে? ওকে, খুব ভালো প্রশ্ন। দেখুন, প্রত্যেক ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট আছে। মানে পৃথিবীতে এমন কিছুই নেই যার কোনো সাইড এফেক্ট বা অ্যাডভার্স এফেক্ট নেই। আপনার বাড়িতে, মানে আমাদের সবার বাড়িতেই লাইটার আছে, যেটা দিয়ে আমরা সকালে গ্যাস জ্বালিয়ে চা বানাই। বা আপনার বাড়িতে ছুরি আছে, ছুরি দিয়ে কি করেন, শশা কেটে সেটার শশার স্যান্ডউইচ বানান। আবার ওই ছুরিতেই আপনি আপনার হাত কাটতে পারেন। আর ওই লাইটারটা দিয়ে শুধু আপনার বাড়ি নয়, আপনার বিল্ডিং, আপনার কলোনিতেও আগুন লেগে যেতে পারে। কিন্তু এসব নিয়ে আলোচনা চলতে থাকলে কখনোই আপনার চিকিৎসাটা বা সেটা ঠিক করে শুরু হবে না। আপনি রাস্তা ক্রস করা বন্ধ করে দিন, কারণ ডান দিক থেকে বা বাঁ দিক থেকে যে কোনো সময় গাড়ি এসে আপনাকে চাপাতে দিতে পারে। বিল্ডিংয়ে থাকবেন না, বিল্ডিংটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এগুলো আসলে সবই তত্ত্ব কথা। এরম কিছু কিছু ওষুধ আছে যাদের সাইড এফেক্ট বেশি হয়। আপনার ডাক্তারের সঙ্গে রেগুলার টাচে থাকলে বা ফিজিশিয়ানের সাথে রেগুলার টাচে থাকলে তাহলে একটা ধারণা পাবেন। যেমন বললাম ব্যাডমিন্টনের গেমের কথা, কোনো সমস্যা হলে আপনার ডাক্তারকে বলুন, ওনাকে জানান যে আপনার কি সমস্যা হচ্ছে। শুধুমাত্র সাইড এফেক্টের কথা বলে গেলে ঠিক হবে না, এফেক্টের কথাও বলুন। ওই ওষুধটা এক্স্যাক্টলি কী করে, ওই ওষুধটা ব্লাড সুগারকে কম করে, আপনার রেটিনার খেয়াল রাখে, আপনার কিডনিকে ঠিক রাখে, এছাড়া আপনার নার্ভকে ঠিক রাখে ও হার্ট অ্যাটাকও আটকায়। কখনো আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রক্ত পাতলা হয়ে ব্লিডিং হয়। কোলেস্ট্রল ওষুধের জন্য মাসেলে সমস্যা হতে পারে। সুগারের ওষুধের জন্য অনেক সময় সুগার ফল করে। এরকম সমস্যা তো থাকবেই, কিন্তু আপনাকে আর এরই মধ্যে আপনাকে মিলেমিশে থাকতে হবে। শুধুমাত্র সাইড এফেক্টের কথা বললে আপনার চিকিৎসার কোনো উন্নতি হবে না, আপনি কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাবেন না। মুভিং অন, বিনীতাজি জিজ্ঞেস করছেন, অসুখকে দূরে রাখতে কি খাওয়া উচিত? আপনি যেমন আলোচনায় বললেন কি খাওয়া উচিত নয়, এবার দর্শকরা জানতে চাইছে কি কি খাওয়া উচিত। আচ্ছা, ওকে। টাটকা ফল, সবজি, স্যালাড, এগুলো শরীরের জন্য খুব ভালো, সবার জন্য ভালো। কিন্তু যদি পটাশিয়াম হাই হয়, যদিও সেটা খুব রেয়ার, বা যাদের হাই ব্লাড সুগার তাদের কথা আলাদা। কিন্তু নিয়ম হচ্ছে, জেনারেল রুল হচ্ছে, যেখানে কারুর কোনো অসুখ না হলেও টাটকা ফল, সিজনে যা পাওয়া যায়, আলাদা করে আপনাকে কোল্ড স্টোরেজ থেকে কিনতে হবে না। টাটকা ফল, স্যালাড, সবুজ সবজি, আনরিফাইন্ড গ্রেনস, ভেরি ইম্পর্টেন্ট, আনরিফাইন্ড গ্রেনস, রিফাইন্ড ফ্লাওয়ার নয়, হুইট, একটু থিকলি গ্রাউন্ডেড হুইট। আটা চালবেন না। যে কোনো হুইট, যে কোনো সিরিয়াল, ওই হাস্কটা মানে ফাইবারটা আমরা চেলে ফেলে দিই, প্লিজ ওটা ফেলবেন না। এটা একটা রামবাণ। এটা আপনাকে ওষুধ থেকে বাঁচায়, কোলেস্ট্রল থেকে বাঁচায়, কোলন ক্যান্সার থেকে বাঁচায়, ওজন বৃদ্ধি থেকে বাঁচায়। প্লিজ এই আটাকে রিফাইন করবেন না। যেটাতে রিফাইন্ড লেখা থাকে সেটা খুব সাংঘাতিক। রিফাইন্ড কেন? নেচারে রিফাইন্ড বলে কিছু নেই, সব কিছুই র। আটা খান না চেলে, আর হাস্কটা শুদ্ধ, মানে যাকে ব্র্যান বা ফাইবার বলে, সেটা রেখে খান। অনেক রকমের ডাল খান আর বদলে বদলে খান। পার্টিকুলার একই ধরনের চাল আর ডাল খাওয়া বন্ধ করুন। একদিন অড়হর ডাল, একদিন মুগের ডাল, একদিন মনে করুন একদিন মুসুরের ডাল, একদিন লোবিয়া, একদিন চানা, একদিন ছোলা, একদিন রাজমা। ডাল বদলে খান, লেন্টিল আর লেগিউমস বদলে খান। সেরকমই আপনার সিরিয়ালও চেঞ্জ করুন। শুধুমাত্র গম খাবেন না। দেখুন, আমাদের বাজরা আছে, জোয়ার আছে, আপনি যেটা চান ঘুরিয়ে ফিরিয়ে খান। আমাদের দেশে সিরিয়াল, লেন্টিলস, লেগিউমসের কোনো কমতি নেই, যত চান তত খেতে পারেন। সবুজ ফ্রেশ পাতাওয়ালা সবজি, গ্রিন ভেজিটেবলস যেমন বরবটি, ঢেঁড়স, লাউ আছে, পটল আছে, আপনি এগুলোও খেতে পারেন। যারা নন ভেজিটেরিয়ান তারা মাছ খেতে পারেন, তবে মাছটা যেন ডিপ ফ্রাইড না হয়।
আপনি যদি ডিম খেতে চান তাহলে ডিমের সাদা অংশটা খান, কুসুমটা যত পারবেন অ্যাভয়েড করুন। আর যদি আপনি মাংস ভালোবাসেন তাহলে রেড মিটটা বাদ দিতে পারেন। আপনার পছন্দের যদি হোয়াইট মিট হয় তাহলে সেটা আপনি খেতেই পারেন, কিন্তু ডিপ ফ্রাইড নয়। যত কম তেল দিতে পারবেন তত কম তেল ব্যবহার করুন। মশলায় কিন্তু কোনো বাধা নেই, যদি আপনার পটাশিয়াম লেভেল নর্মাল থাকে তাহলে মশলায় কোনো বারণ নেই, যত খুশি মশলা খান, কিন্তু তেলের ব্যবহার কমান। তেল আর মাখন মিলে একদিনে 15 থেকে 20 গ্রাম মাথা পিছু হতে হবে, এর বেশি নয়। যদি আপনার বাড়িতে 2 জন মানুষ থাকে তাহলে 20x2 মানে 40 গ্রামস, মানে এক মাসে 1 কেজি 200 গ্রামের কম খাওয়া উচিত, ঘি, তেল, চিজ, বাটার মিলিয়ে। আমরা এর থেকে অনেক বেশি, মানে অনেকটাই খেয়ে ফেলি। তো যতটা কম তেল ব্যবহার করা যায় ততটাই ভালো, এতে ডায়াবেটিস থেকে রিলিফ পাবেন। আর কিন্তু আপনার কোলেস্ট্রল, ওজন বৃদ্ধি থেকে, হার্টের অসুখ থেকে, স্ট্রোক, সব কিছু থেকেই আপনি নিস্তার পাবেন। মাথায় রাখবেন, তেলে খুব বেশি করে ক্যালোরি থাকে। যদি কোনো ময়দার জিনিসকে ডিপ ফ্রাই করা হয় তাহলে সেটা তেলকে সম্পূর্ণভাবে শুষে নেয় আর চলে যায় সোজাসুজি আপনার আর্টারিতে, যা ফ্রিজ করে দেয়। তাই এটা অ্যাভয়েড করুন। যাকে বলা হয় হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েলস, বনস্পতি, পুরোপুরি অ্যাভয়েড করুন। ট্রান্স ফ্যাট খাবেন না। আর কিছু কিছু জিনিসে হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল থাকে, যেমন বিস্কিট, খাকরা, বাজারের খাকরা, যেগুলো বাড়ির তৈরি সেগুলো নয়, তাতে হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল পাওয়া যায়। সিঙ্গারা, কচুরি, এগুলোকে মুচমুচে করার জন্য বা টেস্টি করার জন্য শর্টনিং এজেন্টস বা হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল দেওয়া হয়। এগুলো অ্যাভয়েড করুন, এগুলো খাবেন না। এছাড়া অন্য কিছু যা পাওয়া যাচ্ছে তা বেশি করে খান। পরের প্রশ্ন যাই। কে স্যারের একটা প্রশ্ন আছে, ওর কিছু আত্মীয় আছে যারা অ্যাস্থমা, রেসপিরেটরি ডিজিজ এবং ডায়াবেটিসেও ভুগছেন। ওদের হাঁটতে, সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধে হয়। এই সমস্ত পেশেন্টদের কিভাবে সাহায্য করা যায় এই কোভিড-19 লকডাউনে? এই পরিস্থিতিতে ঠিক কি করা উচিত? ওকে, দেখুন, একটা খুব সুন্দর প্রেয়ার আছে অ্যালকোহলিক অ্যানোনিমাসের লেখা। আমি সেটা একটু কোট করছি, আপনি এই শোটা দেখতে দেখতে সার্চও করে নিতে পারেন। অনেকটা প্রায় এরকম, আমার এক্স্যাক্ট কথাগুলো মনে নেই। গুড লর্ড, গিভ আস দ্য কারেজ টু চেঞ্জ দ্য থিংস দ্যাট উই ক্যান, দ্য সেরেনিটি টু অ্যাকসেপ্ট দ্য থিংস দ্যাট উই ক্যানট চেঞ্জ, অ্যান্ড দ্য উইজডম টু নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। এর মানে, হে ঈশ্বর, আমরা যা যা পরিবর্তন করতে পারি সেটা করার সাহস দাও। যেটা আমি বদলাতে পারি না, যেটা আমার হাতে নেই, সেটা করার সাহস দাও আর সেটা মেনে নেওয়ার শক্তি দাও। আর আমাকে এতটা শক্তি দাও, বুদ্ধি দাও, যাতে আমি এর পার্থক্যটা আমি বুঝে উঠতে পারি। সেরকমই আমাদের বুঝতে হবে, যাদের সিভিয়ার অ্যাস্থমা আছে তাদের এক্সারসাইজ করতে বললে, বিশেষ করে শীতের সময় আমরা বলি, কিন্তু আমাদেরও খারাপ লাগে, ওরা করতে পারেন না। আর অ্যাজম্যাটিক যারা, তারা রেগুলার সিটিং এক্সারসাইজ করতে পারেন। যেগুলো মাইল্ড এক্সারসাইজ সেইগুলো আপনারা করতে পারেন। এছাড়া অন্য কোনো ফর্মের এক্সারসাইজ, যেমন জিম ক্লোথস পরে এক্সারসাইজ, সেটা করুন। বা সারাদিনের অ্যাক্টিভিটি যেগুলো সেগুলো করুন, যেমন ফোনে কথা বলার সময়, আপনি অফিসের মধ্যে বা ঘরের মধ্যে হাঁটুন। সিঁড়ি দিয়ে 1 তলা 2 তলা যতটা পারেন হাঁটুন। আপনি কোথাও যেতে হলে 500 মিটার বা 1 কিলোমিটার হেঁটে যান। নিজের ঘর বা আলমারি নিজেই পরিষ্কার করুন, কাউকে দিয়ে করাবেন না। এছাড়া আপনার হাউস হেল্পকে করতে বারণ করুন। এগুলো কিন্তু এক ধরনের এক্সারসাইজ। আপনি সুইমিং করতে পারেন। সুইমিং ইজ সেফ ফর অ্যাজম্যাটিক। যখন ওয়েদার পারমিট করবে তখন আপনি করুন। এই ছোট ছোট জিনিসগুলো করতে পারেন। আর আপনার ক্যালোরি ইনটেকের খেয়াল রাখুন। এমন কোনো এক্সারসাইজ বা কাজ করবেন না যেটা আপনার ফুসফুসে কষ্ট দেবে বা আপনার হাঁপানি বাড়িয়ে দেবে, সেগুলো করবেন না। শরীরের কথা শুনুন, শরীরের ভেতরের সিগন্যালগুলোকে চিনুন, আর তারপরে এক্সারসাইজগুলো করুন। গৌরবী ঘোষ জানতে চাইছেন যে মর্নিং ওয়াক বেটার নাকি ইভিনিং ওয়াক? ওকে, দেখুন, যদি মর্নিং ওয়াক করতে পারেন তার চেয়ে ভালো আর কিছু নেই। সকালে আপনি যখন ঘুম থেকে ওঠেন আপনি ফাস্টিং স্টেটে থাকেন। সেই সময় যদি আপনি হাঁটেন তখন শরীরে
জমে থাকা ক্যালোরিগুলো লিভার থেকে বেরিয়ে যায় এবং সেটা শরীর ব্যবহার করে। সারাদিন ধরে ইউগ্লাইসিমিয়া মেনটেন করতে হেল্প করে। সকালটা স্ট্রেস ফ্রি থাকে, আপনি আরামসে এক্সারসাইজ করতে পারবেন, এটা আইডিয়াল সময়। হেভি মিল খেয়ে অফিস থেকে ফিরে এক্সারসাইজ করাটা মানুষের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। যদি কোনো কারণে সকালে না হাঁটতে পারেন তাহলে সন্ধেবেলাতে এক্সারসাইজ করতেই পারেন, নট আ প্রবলেম, বাট আমি জেনারেলি প্রেফার করি সকালে এক্সারসাইজ করাটা। সো মুভিং অন, সাওয়ান টন্ডনজি জিজ্ঞেস করছেন যে কোন নুনটা আসলে বেটার, সিনা সল্ট নাকি আয়োডাইজ সল্ট? এটা নিয়ে অনেক রকম গল্প আছে, অনেক রকম মিথ আছে। ওকে, আপনাকে একটা কথা বলি, ভারতের একটা নিয়ম যেটা লোকে খুব একটা জানে না, সেল, ম্যানুফ্যাকচার, ডিস্ট্রিবিউশন অফ নন আয়োডাইজ সল্ট ভারতে একটি দণ্ডনীয় অপরাধ। খাবারে যদি আয়োডিন না থাকে তাহলে ব্রেনের বিকাশ হবে না, থাইরয়েড গ্ল্যান্ড কাজ করবে না, হাইপোথাইরয়েডিজম হবে, বিশেষ করে গর্ভবতী মহিলারা আয়োডিন না খেলে সমস্যা হবে। এখানে অত সমস্যা হয় না, বিশেষ করে পাহাড়ি এলাকায় যেমন দিল্লি, হিমাচলে, উত্তরাখণ্ডে, যেখানে সামুদ্রিক লবণ নেই, বাচ্চাদের মধ্যে আয়োডিনের ঘাটতি হয়, যাকে বলে ক্রেটিনিজম। নন আয়োডাইজ সল্ট একদমই ব্যবহার করা চলবে না। নুনের প্যাকেটে দেখবেন একটা স্মাইলিং সান লোগো আছে। স্মাইলিং সান লোগো থাকে 15 পার্টস পার মিলিয়ন অ্যাট দ্য কনজিউমার লেভেল। আয়োডিন থাকা উচিত, সব সময় আয়োডাইজ নুন খান। এই আয়োডাইজ নুন নিয়ে প্রচুর মানুষ অনেক ভুল কথা বলে থাকেন। আয়োডাইজ সল্ট সবার সবসময় খাওয়া উচিত, স্পেশালি প্রেগনেন্ট মহিলা এবং বিশেষ করে যারা কোস্টের থেকে দূরে থাকেন। এই কথাটা মাথায় রাখবেন। আর আমি একটা দারুণ মজার জিনিস দেখেছি, যে অর্গ্যানিক হিমালয়ান সল্ট, এটা দেখে আমি আমার কেমিস্ট্রি পুরো কেমিস্ট্রি শিক্ষাটাই ভুলে যাব। সল্ট ফর হেভেন সেক ইজ আ ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। অর্গ্যানিক সল্ট বলে পৃথিবীতে কিছু হয় না। নুন আসলে সবসময় একটা ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। তাই অর্গ্যানিক সল্টটা কি প্লিজ আমায় জানান, আমি ঠিক জানি না। হিমালয়ান সল্ট, পিঙ্ক সল্ট যেটাকে বলে, সন্ধক লবণ যেটাকে বলে, আমি জানি না। নর্মাল সল্টের প্যাকেটটাই ব্যবহার করুন যেটা আয়োডাইজড। এটা আসলে এটাই ভারত সরকারের নিয়ম, এছাড়া আর কোনো কারণ নেই। আচ্ছা, আলু নিয়ে অনেক মিথ আছে। আলু তো সবার ফেভারিট, যেখানে চান সেখানেই ব্যবহার করতে পারেন। এখন এখানে প্রশ্ন হলো যে লোকে বলে যে ডায়াবেটিসের জন্য আলু খুবই ডেঞ্জারাস, আর এটাও বলে যে আলু সেদ্ধ যখন আমরা খাই স্টার্চটা সেদ্ধ করার সময় চলে যায়, তাহলে কি করব? তাহলে কি সেদ্ধ আলু খাওয়া উচিত? দেখুন, রুটস আর টিবার্সে প্রচুর কার্বোহাইড্রেট আছে, এগুলোকে বুঝে শুনে খেতে হবে। যত কম খাবেন, বয়েল, বেক বা ফ্রাই করে যেভাবেই হোক, যতটা কম পরিমাণে খাওয়া যায় ততটাই ভালো, তা সে যেভাবেই রান্না হোক। কার্বোহাইড্রেট থাকবেই অনেকটা। থ্যাংক ইউ সো মাচ ডক্টর জ্যান। শেষ করার আগে আমি ফ্লেক্সি স্ট্রং টকের তরফ থেকে আপনাকে বলতে চাই যে আপনার মূল্যবান সময় ও অভিজ্ঞতার কিছুটা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।